স্নিগ্ধা এবং গুনগুন দুই বোন ছিল। বড় বোন স্নিগ্ধা অ্যারেঞ্জ ম্যারেজ করে, কিন্তু গুনগুন তার পাশের পাড়ার ছেলে পার্থকে পছন্দ করে বিয়ে করে, অর্থাৎ পার্থ এবং গুনগুনের লাভ ম্যারেজ হয়। বিয়ের কিছুদিন পর স্নিগ্ধা ঠিক করে সে বাপের বাড়িতে গিয়ে কিছুদিন থাকবে। তাই স্নিগ্ধা তার ছোট বোন গুনগুনকে ফোন করে বলে, এই বোন শোন না, আমি না বাপের বাড়িকে খুব মিস করছি। দেখ না, অ্যারেঞ্জ ম্যারেজ করে আমার কত দূরে বিয়ে হলো, তাই আমি ভাবছি কালকেই বাপের বাড়িতে যাব, গিয়ে কিছুদিন থেকে আসবো। যাই হোক, আমি বাপের বাড়িতে গিয়ে যেই কয়দিন থাকবো, আমি চাই তুইও সেই কয়দিন আমার সঙ্গে এসে থাক। অবশ্যই এবার কিন্তু একা আসবি না, তোর বরকেও সাথে করে নিয়ে আসবি, কেমন? ও, আসলে আমি তো আজকেই পার্থর সাথে বাপের বাড়িতে গিয়েছিলাম। ঠিক আছে, তুই এলে আমি আর পার্থ না হয় বাপের বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আসবো। পরের দিনই গুনগুন পার্থর সাথে বাপের বাড়িতে যায়, কিন্তু গুনগুন পৌঁছে দেখে স্নিগ্ধা তখনও সেখানে আসেনি। যেহেতু স্নিগ্ধার অনেক দূরে বিয়ে হয়, তাই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসতে তার মোটামুটি 2-1 ঘন্টা সময় লাগে। এদিকে পার্থ এবং গুনগুন যেই না সোফার উপর বসে, তখনই জগদীশ বাবু সেখানে এসে বলে, বাহ, এই তো তুমি ঠিক সময় বাড়িতে এসেছো। চলো তো বাবা, আমার সঙ্গে একটু বাজারে চলো। আজ আমার বড় মেয়ে আর বড় জামাই প্রথমবার আসছে বলে কথা, ভালো মন্দ বাজার করতে হবে। তার উপর আজকে আবার তোমার পিসি শাশুড়ি, কাকি শাশুড়ি সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, বুঝেছো? কিন্তু পার্থর মোটেই বাজার করতে ভালো লাগে না। বাড়িতেও পার্থর বাবা সবসময় বাজার করে, কিন্তু তবুও পার্থ শ্বশুরের মুখের উপর কিছু বলতে পারে না। সে শ্বশুর মশাইয়ের সঙ্গে বাজারে চলে যায়। জগদীশ বাবু 4টে ব্যাগ ভর্তি করে মাছ, মাংস, সবজি, মিষ্টি, দই ইত্যাদি কেনার পর ব্যাগগুলো পার্থর হাতে ধরিয়ে দেয়। উড়ি বাবা রে, এই ব্যাগগুলো তো খুব ভারী। আপনি বরং একটা টোটো ডাকুন না। তাছাড়া আপনার বয়স হয়েছে তো বাবা, আপনি এতটা রাস্তা হেঁটে এসেছেন, আবার এতটা রাস্তা হেঁটে বাড়ি ফিরবেন। তার থেকে ভালো আমরা টোটো করে যাই না, তা না হলে এরকম ভারী ভারী ব্যাগ বই হেঁটে হেঁটে যাওয়া তো অসম্ভব। সে কি, তোমার মতো একটা জোয়ান ছেলে 4টে ব্যাগ নিয়ে আসতে পারছে না? আজকালকার ছেলেরা দেখছি জিমে যায়, কত ভারী ভারী ওয়েট ওঠায়। এদিকে তোমার তো দেখছি গায়ে জড়ি নেই। আমার মেয়ে তোমাকে পছন্দ করলো কি করে সেটাই তো আমি বুঝতে পারছি না। শ্বশুর মশাইয়ের কথা শুনে পার্থ রাতে ঘা লাগে, তাই সে ব্যাগগুলো নিয়ে বইতে শুরু করে দেয়। তারা বাড়িতে পৌঁছানো মাত্রই একটা সাদা রঙের স্করপিও থেকে স্নিগ্ধা এবং উৎপলকে নামতে দেখে। উৎপলকে দেখা মাত্রই জগদীশ বাবু তাকে বুকে জড়িয়ে ধরে বলে, এই তো আমার জামাই বাবা চলে এসেছে। কি জামাই, তোমার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? তুমি যে আমাদের বাড়িতে এসে থাকতে রাজি হয়েছো, এতে যে আমি কতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আরে না না বাবা, আপনি এভাবে কেন বলছেন? আপনি তো আমার শ্বশুর মশাই, মানে আমার বাবার সমান। আমি কেন আপনাদের বাড়িতে এসে থাকতে চাইবো না? তবে আপনি স্টেশনে গাড়ি না পাঠালেই পারতেন। এখান থেকে তো মাত্র 5 মিনিটেরই রাস্তা। গাড়ি করে আসারই বা কি দরকার ছিল বলুন তো? তুমি আমাদের বাড়িতে প্রথমবার এসেছো, তোমাকে আমরা আপ্যায়ন করব না তা কখনো হয়? এই যে বাবা, জামাই বরণের জন্য আমরা কিছু উপহার এনেছি, দেখো তোমার পছন্দ হয় কি না। এই বলে বিজয়া দেবী একটা সুন্দর ধুতি, পাঞ্জাবি, জিন্স প্যান্ট, শার্ট, তার সাথে পারফিউম, দামি ঘড়ি এবং সোনার একটা চেন উৎপলের হাতে তুলে দেয়। উৎপল সেই উপহারগুলো পেয়ে খুবই খুশি হয়। সেই সাথে বিজয়া দেবী উৎপলের হাতে দামি দামি অনেক রকমের মিষ্টি সাজানো একটা প্লেট ধরিয়ে দেয়, কিন্তু অন্যদিকে সে পার্থর হাতে শুধু সোনপাপড়ি এবং শুকনো সন্দেশের একটা প্লেট দেয়, যা দেখে পার্থর মনে মনে খুবই খারাপ লাগে। বাবা, বড় জামাইকে দেখে তো একেবারে দরদ মনে হচ্ছে উতলে উতলে উঠছে, কিন্তু আমাকে দেখো তো, এরা সামান্য আপ্যায়নটুকু করে না, তার উপর আমাকে আবার সোনপাপড়ির প্লেট দিয়েছে। এ কি মা, তুমি পার্থকে ওই শুকনো মিষ্টির প্লেট দিলে কেন? আরো তো কত ভালো ভালো মিষ্টি আছে, তুমি ওই মিষ্টিগুলো পার্থকে দাও। পার্থর বাবা হারাধন বাবুর সুগার আছে, এমনকি পার্থর পুরো ফ্যামিলিতেই সবার ডায়াবেটিস। ওদের সবার বারবার বাথরুমে যাওয়ার অভ্যাস, তাই পার্থকে যাতে বাড়িতে ফিরে গিয়ে বারে বারে বাথরুমে যেতে না হয়, সেই জন্যই আমি ওকে শুকনো মিষ্টি দিয়েছি। এমন কথা শুনে গুনগুনদের বাড়ির প্রত্যেকে হেসে ওঠে, কিন্তু এতে করে পার্থ ভীষণই লজ্জিত বোধ করে। পার্থর বাড়ি পাশের পাড়াতে হওয়ায় বিজয়া দেবী পার্থ এবং তার পরিবার সম্পর্কে নারী নক্ষত্র সবই জানে। মানে আমার ফ্যামিলিতে ডায়াবেটিস থাকলেও আমার কিন্তু ডায়াবেটিস নেই। ফ্যামিলিতে ডায়াবেটিসের কেউ থাকলে যে আমারও থাকবে তার তো কোনো মানে নেই, তাই না? তাই নাকি? কালকেই তো তোমার বাবাকে দেখলাম ফার্মাসিতে চুলকানির ওষুধ কিনছে। কি হয়েছে জিজ্ঞাসা করলাম, তোমার বাবাই তো বলছিল ওনার নাকি বহু বছরের চুলকানি, তার সঙ্গে নাকি তোমারও চুলকানি আছে শুনেছি। বাবা, আপনাদের ছোট জামাই যে এত ইন্টারেস্টিং, এখানে না আসলে তো জানতেই পারতাম না। বাই দ্য ওয়ে, আমি উৎপল, সম্পর্কে তোমার বড় জামাই বাবু। আমরা একজন স্কিন স্পেশালিস্ট আছে জানো তো, তুমি চাইলে আমি ওনার সঙ্গে তোমার কন্ট্যাক্ট করিয়ে দিতে পারি। এমন
কথা শুনে পার্থ ভীষণই অপমানিত বোধ করে। পার্থকে নিয়ে এভাবেই সবাই হাসাহাসি করতে থাকে। লজ্জা পেয়ে পার্থ ভেতরে চলে যায়, কিন্তু সে মুখে কিছু বলতে পারে না। এমনিতেই ভারী ভারী ব্যাগ বয়ে নিয়ে আসার ফলে তার হাতে ছাল চামড়া একেবারে উঠে যায়। তাই পার্থ গুনগুনের কাছে গিয়ে বলে, এই শোনো, তোমার বাবার মায়ের ব্যাপারটা কি বলো তো? ওদের হাবভাব তো আমার ঠিক লাগছে না। আমি তোমাদের বাড়িতে কতবার এসেছি, কিন্তু তোমার বাবা মা তো কখনো আমাকে জামাই বরণ করেনি। আর ওদিকে বুড়ো জামাইয়ের জন্য গিফটের তো একেবারে বন্যা বইয়ে দিয়েছেন। এই তুমি আমার জামাইবাবুকে একদম বুড়ো ভাম বলবে না তো। মানছি আমার জামাইবাবুর একটু বয়স বেশি, কিন্তু তাই বলে উনি বুড়ো ভাম হয়ে গেল? উনি মন থেকে অনেক ভালো মানুষ, বুঝতে পেরেছো? আর তুমি তো আমাদের বাড়ির কাছেই থাকো, বাবা মা যখন ইচ্ছে তোমাকে গিফট দিতে পারবে, কিন্তু জামাইবাবুকে তো সবসময় গিফট দিতে পারবে না। অন্যদিকে গুনগুনের মা বিজয়া দেবী বিপদে পড়ে, কারণ আজকে তাদের বাড়ির কাজের মেয়ে আসেনি। তার উপর বাড়িতে অনেকগুলো বাসনপত্র জমে আছে। তাই বিজয়া দেবী সোজা পার্থর কাছে গিয়ে বলে, ছোট জামাই বাবা জীবন, তোমাকে একটা কথা বলার ছিল। আসলে আমাদের বাড়ির কাজের মেয়েটা আজকে আসেনি, তুমি একটু আমাকে বাসন মাজতে সাহায্য করবে? এদিকে আবার রাতের রান্নাটাও তো বসাতে হবে, কিন্তু বাসন ধোয়া না থাকলে রান্না করব কি করে? এমন কথা শুনে পার্থ বড্ড বিপদে পড়ে, কারণ সে চাইলেও শাশুড়ি মাকে না করতে পারে না। তাহলে আজকে রাত্রেবেলা রান্না করতে হবে না, আপনারা খাবার অনলাইনে অর্ডার করে খেয়ে নিন। তাহলে বাসনও মাজতে হবে না, আর আপনাকে রান্নাও করতে হবে না। কালকে যখন কাজের মেয়ে আসবে, সেই বাসনগুলো একেবারে মেজে দেবে। কেন তুমি বাড়িতে বাসন মাজো না? তোমার মা তো কালকেই কার সাথে যেন গল্প করছিল যে তোমার বাবা নাকি বাড়ির সমস্ত কাজকর্ম করে, বাড়ির বাসন কোসন এত চকচক করে মাজে যে তোমার বাবার সামনে নাকি ডিশওয়াশারও ফেল হয়ে যায়। এদিকে তার ছেলে হয়ে তুমি দুটো বাসন ধুতে পারছো না। আমার বড় জামাইকে আমি একদমই ওই বাইরের খাবার খেতে দেব না। এখনই তুমি বাসন মাজবে, চলো। শাশুড়ি মায়ের কথা শুনে পার্থ অত্যন্ত লজ্জা বোধ করে, তাই তার কিছু করার থাকে না। সে বাধ্য হয়ে বাসন মাজতে চলে যায়। তবে পার্থ মনে মনে আশা করে তার শাশুড়ি মা হয়তো তাকে বাসন মাজতে সাহায্য করবে, কিন্তু বিজয়া দেবী পার্থকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়ে সেখান থেকে কেটে পড়ে। কিছুক্ষণের মধ্যে জগদীশবাবু রান্নাঘরে এসে বলে, পার্থ, তুমি আমাকে কড়াইটার খুন্তিটা ভালো করে ধুয়ে দাও তো। তোমার বড় জামাইবাবু শুনলাম নাকি চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে, তাই ভাবছি তোমার জামাইবাবুর জন্য চিকেন পকোড়া বানাবো। শ্বশুর মশাইয়ের কথা শুনে পার্থ বিশ্বাস করতে পারে না। পার্থ সত্যি সত্যি শ্বশুর মশাইকে ব্রেড স্যান্ডউইচ, চিকেন পকোড়া, পেঁয়াজি এবং চা বানাতে দেখে। খাবারগুলো তৈরি করার পর জগদীশবাবু সেগুলো সোজা উৎপলের কাছে নিয়ে যায়, কিন্তু সে একবারও পার্থকে কোনো খাবার খাওয়ার কথা বলে না। কি মরতে যে আমি গুনগুনের কথা শুনে শ্বশুর বাড়িতে বেড়াতে এলাম। এখান থেকে তো দুদিন আমি ঝিও হয়ে গেছি। নিজের বাড়িতে কোনোদিনও বাসন মাজলাম না, আর শ্বশুর বাড়িতে এসে আমাকে বাসন মাজতে হচ্ছে। তারপরে এই অপমান আমি কিছুতেই সহ্য করতে পারছি না। পার্থ মনে মনে এসবই ভাবতে থাকে। কিছুক্ষণ পর পার্থ গুনগুনির কাছে গিয়ে বলে, শোনো, আমি তোমাদের বাড়িতে থাকতে পারছি না। তোমার বাবা মা আমাকে জেনে শুনে অপমান করছে। তোমার জামাইবাবুর সামনে আমাকে ছোট করছে। থাক, বুঝতে পেরেছি। বাবা মা তোমাকে ঘরের ছেলে মনে করে সামান্য কাজ করাচ্ছে বলে তোমার খুব প্রবলেম হচ্ছে, তাই না? বাড়িতে তো একটা কাজও করো না। আমার বাবা মা তোমাকে নিজের ছেলে ভেবেই তো কাজগুলো করতে বলছে, কিন্তু তুমি আমার বাবা মাকে নিজের বাবা মা ভাবতেই পারছো না। আসলে আমি আর আমার দিদি ছোটবেলা থেকেই তো বাড়ির কাজ করে বড় হয়েছি, তাই আমাকেই তোমার বাবা মা শুধু নিজের ছেলে ভেবে কাজ করতে বলছে। কই, তোমার জামাইবাবুকে তো বলছে না? তোমার জামাইবাবু তো দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার বেলা কিছু মনে হচ্ছে না? এমন সময় গুনগুনদের বাড়ির মধ্যে একটা বড় গাড়ির শব্দ পাওয়া যায়। কে যেন জোরে জোরে গাড়ির হর্ন বাজায়। তখনই স্নিগ্ধা খুবই খুশি হয়ে সেখানে এসে বলে, এই গুনগুন, তাড়াতাড়ি বাইরে চল। দেখ, বাবা উৎপলকে একটা মার্সিডিজ গিফট করেছে। আমি তো ভাবতেই পারছি না বাবা উৎপলকে ভালোবেসে এত দামি একটা গাড়ি গিফট করতে পারে। গুনগুন সেই নতুন গাড়ি দেখে খুবই খুশি হয়, কিন্তু পার্থ এবার বুঝতে পারে শ্বশুর বাড়িতে আসলে তার কোনো দাম নেই। তাই পার্থর মন খুবই খারাপ হয়ে যায়। সে মনে মনে খুবই অপমানিত বোধ করে। পরের দিন জগদীশবাবু আবার পার্থকেই বাজার করতে পাঠায়, আর এদিকে উৎপল বউ, শ্বশুর মশাই এবং শাশুড়ি মাকে নিয়ে গাড়ি করে ঘুরতে বেরোয়। কিন্তু অনেকক্ষণ ধরে গাড়িতে থাকার ফলে হঠাৎই বিজয়া দেবীর প্রচন্ড পরিমাণে বমি পায়। তাই সে গাড়ির মধ্যেই বমি করতে শুরু করে, যা দেখে উৎপল খুবই রেগে যায়। ও মাই গড, ডিসগাস্টিং! আপনি আমার গাড়ির মধ্যে বমি করে দিলেন। ছি ছি ছি, আপনার তো দেখছি সামান্য তোমার সিভিক সেন্সটাই নেই। দেখেছো তো স্নিগ্ধা, সেই জন্যই আমি তোমাদের এই চিপ স্টুপিড গ্রামে আসতে চাইছিলাম না। তুমি আমার
মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? গাড়িতে মোশন সিকনেস হতেই পারে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আজকে তো মায়ের জায়গায় আমিও তো গাড়িতে বমি করে ফেলতে পারতাম, কিন্তু তুমি তাই বলে এভাবে আমাদের ছোট করবে? ভুলে যেও না, এই মার্সিডিজ গাড়িটা কিন্তু আমার বাবাই তোমাকে কিনে দিয়েছে। তো তোমার বাবা কি গাড়ি কিনে দিয়ে আমার মাথাকে কিনে নিয়েছে নাকি? আমরা তো বলেইছিলাম বিয়েতে ওনারা যা ইচ্ছে তাই দিতে পারেন, অবশ্য সেই সময় তোমাকে যে খালি হাতে পাঠিয়ে দেবে তা তো আমরা বুঝতে পারিনি। আসলে স্নিগ্ধার বিয়েটা এত তাড়াতাড়ি হয়েছিল যে সেই সময় আমার হাতে টাকা ছিল না, তাই এখন আমি তোমাকে লোন নিয়ে গাড়িটা কিনে দিয়েছি। থাক, এসব নাটক আমি শুনতে চাই না। এই যে স্নিগ্ধা, আমার এক্ষুনি বাড়ি যেতে হবে। তুমি যদি আমার সঙ্গে বাড়ি যেতে চাও যেতে পারো, তা না হলে তোমার বাপের বাড়িতে থেকে যাও, তাতে আমার কোনো প্রবলেম নেই। স্নিগ্ধা, জামাই বাবা যখন বলছে তুই বাড়িতে ফিরে যা, আর জামাইয়ের সঙ্গে বেকার বেকার ঝগড়া করিস না, মিলেমিশে সংসার কর। এই শুনে উৎপল তখনই তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। উৎপলের এরকম ব্যবহারে তাদের খুব খারাপ লাগে। তারা যখন বাড়ির সামনে গিয়ে পৌঁছায় তখন শাশুড়ি মাকে অসুস্থ দেখে পার্থ তাড়াতাড়ি সেখানে ছুটে আসে। এ কি মা, আপনাকে দেখে এত অসুস্থ লাগছে কেন? কি হয়েছে আপনার? দাঁড়ান, আমি এখনই আপনার জন্য জল আনছি। পার্থ তখনই শাশুড়ি মাকে জল এনে খাইয়ে দেয়। এমন সময় বিজয়া দেবী এবং জগদীশবাবু নিজেদের ভুল বুঝতে পারে। তারা মনে মনে উপলব্ধি করে এভাবে দুই জামাইয়ের মধ্যে ভেদাভেদ করা তাদের একদমই উচিত হয়নি। আর হতে পারে পার্থ এবং গুনগুন একে অপরকে পছন্দ করে বিয়ে করেছে, কিন্তু পার্থ খুবই ভালো ছেলে, সে সত্যিই খুবই ভালো মনের মানুষ। তাই তখনই বিজয়া দেবী এবং জগদীশবাবু পার্থর কাছে ক্ষমা চায়। সেদিনের পর থেকে পার্থর সঙ্গে তার শ্বশুরমশাই কিংবা শাশুড়ি মা কখনো খারাপ ব্যবহার করে না। তারা পার্থকে নিজেদের ছেলের মতোই ভালোবাসে। কিছুদিন বাদে স্নিগ্ধা আবার উৎপলের সঙ্গে বাপের বাড়িতে ঘুরতে আসে। এবারও জগদীশবাবু তার ছোট মেয়ে এবং জামাইকে বাড়িতে নিমন্ত্রণ করে, কিন্তু এবার আর দুই জামাইয়ের মধ্যে কোনো রকম ভেদাভেদ করা হয় না। জবা তার বর মোহিত এবং 5 ননদ রুমি, মিমি, টিয়া, কেয়া এবং লিলির সঙ্গে বাস করে। জবা তার 5 ননদকে নিয়ে খুবই সুখী ছিল। 5 ননদের জন্য তার জীবনযাপন আরো সহজ ও বিলাসবহুল হয়ে উঠেছিল, কারণ তার 5 ননদ খুবই সংস্কারী এবং সর্বগুণ সম্পন্না ছিল। তার ননদগুলোর মধ্যে সবচেয়ে ছোট 2 ননদ অর্থাৎ কেয়া এবং লিলি দুজনেই একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত, আর বাকি 3 ননদ রুমি, মিমি ও টিয়া বাড়িতে থেকে তাদের বৌদির হাতে হাতে বাড়ির কাজ করত। একদিন সকালবেলা, কি গো জবা, এত দেরি হয়ে গেল, আমাকে ডাকলে না কেন তুমি? কি রে, তোরাও আমাকে ছাড়াই খাওয়া শুরু করে দিয়েছিস? তুমি অনেক গভীরভাবে ঘুমাচ্ছিলে, তাই আর ডাকিনি। ভাবলাম এদের 5 জনকে আগে খাইয়ে দিই, তারপর আমি তোমার সঙ্গে খাবো। আচ্ছা, এবার সবাই খাওয়া শেষ করো, তোমরা, অনেক কাজ আছে আমার। তোমরা অফিসে চলে যাও খেয়ে। সবাই খাওয়া দাওয়া করে নেয়। কেয়া ও লিলি মোহিতের সঙ্গে একসঙ্গে বেরিয়ে পড়ে। তারা চলে গেলে জবা ঘর ঝাড়ু দিতে শুরু করে। আরে বৌদি, তুমি কাজ করছো কেন? সরো, আমরা 3 জনে সব করে দেব, তুমি গিয়ে আরাম করো। আরে না না, সব কাজ তোমাদের দিয়ে করানো যায় নাকি? যতই হোক তোমরা আমার ননদ হও, তোমাদের দিয়ে সব কাজ করাতে আমি পারবো না গো। ননদ হই তাতে কি, আমরা তো তোমার বোনের মতোই, আর তুমিও আমাদের কত খেয়াল রাখো। এই যে অত সকাল সকাল উঠে সবার জন্য ব্রেকফাস্ট বানালে, ওদের জন্য টিফিন প্যাক করলে। এবার তুমি যাও, গিয়ে রেস্ট করো, ঘরের বাকি কাজ আমরা করে নেব। আচ্ছা, তোমরা যখন এত করে বলছো তাহলে করো, আর কি বলবো। আচ্ছা শোনো না, বাথরুমে আমার কিছু শাড়ি আর তোমার দাদার জামা প্যান্ট আছে। আর হ্যাঁ, আজকে তো আবার বেডশিট গুলোও কাচতে হবে। আমরা সব করে নিচ্ছি, কোনো চিন্তা নেই বৌদি, তুমি যাও। জবা খুশি মনে তার ঘরে চলে যায়। সে মনে মনে ভাবে, কপাল করে আমি ননদগুলোকে পেয়েছি। লোকে বলে ননদ থাকলে বৌদিদের জ্বালা ধরে, কিন্তু আমার ক্ষেত্রে তো একেবারেই উল্টো। সকালবেলা অল্প কিছু রুটি আর তরকারি করে দিলে ঝামেলা শেষ, তারপর তো আমার সারাদিনের ছুটি। এমন ননদ যেন সবাই পায়। এবার আমার ফেভারিট ওয়েব সিরিজ গুলো দেখা শুরু করি। জবা তার ফোন নিয়ে ওয়েব সিরিজ দেখে, আবার কখনো টিভি দেখে, গেম খেলে। এসব করতে করতে সে ঘুমিয়ে পড়ে। ওদিকে তার 3 ননদ রুমি, মিমি ও টিয়া বাড়ির সব কাজ করতে থাকে। জবা একটা লম্বা ঘুম দেয়। সে সন্ধেবেলা 8টার সময় ঘুম থেকে ওঠে। 8টা বেজে গেছে, যাক, এতক্ষণে তো ওদের 3 জনের নিশ্চয়ই রাতের জন্য রান্না করা হয়ে গেছে। যাই গিয়ে দেখি কি রান্না করেছে আমার গুণবতী ননদগুলো। জবা এই বলে রান্নাঘরে গিয়ে দেখে যে
রুমি, মিমি ও টিয়া তখনও রান্না করছে। এই তোমরা আমাকে ডাকলে না কেন গো? এত লেট হয়ে গেল, রাতের জন্য রান্না করতে হবে। কি হবে, ওদের তো বাড়ি ফিরে আসার সময়ও হয়ে গেছে, এসেই তো ডিনার করবে সবাই। আরে বৌদি, তুমি এত চাপ নিচ্ছ কেন? আমাদের রান্না হয়েই এসেছে। এই দেখো, আজকে আমরা তিনজনে অনেক কিছু রান্না করেছি। তুমি ঘুমাচ্ছিলে বলে তোমাকে আর ডাকিনি। দাদার আসার সময় হয়ে গেছে, এখনই চলে আসবে মনে হয়। হ্যাঁ, ওই জন্যই তো আমি ঠিক সময় রান্নাঘরে চলে এসেছি, যাতে মোহিত আমাকে দেখে মনে করে আমিই সব রান্না করেছি আর আমিই সব কাজ করি, ওর বোনেরা কিচ্ছু করে না। বৌদি, কি ভাবছো তুমি? বলো কিছু। না না, কিছু না। আচ্ছা তোমরা যাও, গিয়ে বসো, আমি সবার জন্য খাবার রেডি করে নিচ্ছি। টেবিলে নিয়ে গিয়ে খাবারগুলো রেখে দিচ্ছি, ওরা এলে সার্ভ করে দেব। ঠিক আছে বৌদি, হেল্প লাগলে বলো। এই বলে রুমি, মিমি ও টিয়া হল রুমে গিয়ে টিভি চালিয়ে বসে পড়ে। ততক্ষণে ওখানে তাদের ছোট দুই বোন কেয়া এবং লিলি আসে। দিদি, বৌদি কোথায় গো? বৌদি রান্নাঘরে আছে। কেন রে? না কিছু না, বৌদি রান্নাঘরে আছে, রান্না করছে, আর তোমরা এখানে বসে বসে টিভি দেখছো। মানে তোমরা সারাদিন কোনো কাজ না করে এসব করেই কাটিয়ে দাও, তাই তো? হ্যাঁ তাই তো, তোমাদের তো চাকরি বাকরি করতে হয় না, বাড়িতে থাকো, অন্তত বৌদির হাতে হাতে কাজ তো করতে পারো। এই না জেনে বেশি কথা বলবি না তোরা। আমরা এতক্ষণ ধরে কাজই করছিলাম, এই এসে বসলাম সবে, আর তোরা এলি। আমরা সারাদিন অনেক কাজ করি। সেটা আমরা দেখতেই পাচ্ছি, তোমরা কি করো। আরে কি হলো তোমাদের? এত চেঁচামেচি কিসের? কি হলো? আমি আসতেই সবাই চুপচাপ হয়ে গেলে যে? আমাকে নিয়ে কিছু বলছিলে নাকি তোমরা? না না বৌদি, তেমন কিছুই না। এই দেখো, আমরা তোমার জন্য গিফট এনেছি, এই নাও। গিফট? কি গিফট? কই দেখি দেখি। কেয়া ও লিলি দুটো শাড়ি কিনে এনেছিল। জবার নতুন শাড়ি দুটো পেয়ে খুব খুশি হয়। ওরে বাবা, এত দামি শাড়ি! 3 ননদ বাড়ির সব কাজ করে, আর 2 ননদ মোটা টাকা ইনকাম করে, আমার জন্য দামি দামি উপহার নিয়ে আসে। এরা কত ভালো! আগের জন্মে নিশ্চয়ই আমি কোনো পুণ্যের কাজ করেছিলাম, যে এই জীবনে আমি এত সুখ পাচ্ছি। কি হলো বৌদি, পছন্দ তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তোমরা এত ভালোবেসে এনেছো, আর পছন্দ হবে না তা আবার হয় নাকি? তোমরা ফ্রেশ হয়ে নাও, যাও। তোমাদের দাদা এলেই আমি খাবার খেতে দেব সবাইকে। এরকম ভাবেই সময় কাটছিল। ধীরে ধীরে জবা আরো বেশি পরিমাণে অলস হয়ে পড়ে। এখন তো সে বাড়ির একটা কাজও করে না, কিন্তু সে কখনোই মোহিতকে জানতে দিত না যে তার বোনেরাই সব কাজ করে। শুধু তাই নয়, কেয়া ও লিলির কাছ থেকে দামি দামি গিফট পেয়ে সে আরো লোভী হয়ে উঠেছিল। সে প্রত্যেক দিনই তাদেরকে কিছু না কিছু আনতে বলতো। এই তোমরা অফিসে যাচ্ছ? জানো, আজকে না আমার হাত থেকে পড়ে গিয়ে আমার মেকআপ বক্সটা ভেঙে গেছে, আর ওতে আমার মেকআপ প্রোডাক্ট সব ভর্তি ছিল। মোহিতের কাছে টাকা চাইলাম, আমাকে দিল না টাকা। দাদা দেয়নি তাতে কি হয়েছে বৌদি? আমি আছি তো, আমি তোমার জন্য মেকআপ বক্স আর মেকআপ প্রোডাক্ট কিনে আনবো। দাঁড়াও, স্যালারিটা পাই। কি, স্যালারি পেলে এনে দেবে? তাহলে আনতে হবে না, ছেড়ে দাও। আমার তো আর্জেন্ট দরকার ছিল, একটা পার্টিতে যাব তাই। আচ্ছা তাহলে আমি ম্যানেজ করে নিচ্ছি, আজকেই কিনে আনবো তবে। ঠিক আছে। আর লিলি, তুমি আমার জন্য একটা ভালো ড্রেস কিনে এনে দেবে গো। পার্টিতে পরে যাওয়ার মতো ভালো ড্রেস নেই আমার কাছে। তোমার পছন্দ খুব ভালো বলে তোমাকে বলছি, না হলে আমিই কিনে নিতাম। ঠিক আছে বৌদি, আমি নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমার কাছে এখন টাকা নেই, তোমার দাদা টাকা দিলে আমি তোমাকে দিয়ে দেব। এ আবার কেমন কথা গো বৌদি? আমি কি তোমার কাছে টাকা চেয়েছি কখনো? তোমাকে গিফট করব আবার টাকা নেব, তা আবার হয় নাকি? একদম এসব কথা আর বলবে না বলে দিলাম। চল কেয়া দিদি। এই বলে লিলি ও কেয়া বেরিয়ে পড়ে। জবা মনে মনে খুবই আনন্দ পাচ্ছিল, কারণ সে মেকআপ বক্স আর পার্টিতে পরে যাওয়ার ড্রেস কেনার জন্য মোহিতের কাছ থেকে আগেই 20,000 টাকা নিয়েই রেখেছিল। এই টাকাগুলো দিয়ে এবার আমি শপিং করতে যাব, আমার জন্য আরো ভালো ভালো জিনিস কিনবো। মোহিত জিজ্ঞাসা করলে ওরা যে মেকআপ বক্স আর ড্রেস কিনে আনবে ওটাই দেখিয়ে দেব, ও কিছুই জানতে পারবে না। আমার তো ডবল ডবল লাভ হয়ে গেল। এই বলে জবা শপিং করতে বেরিয়ে পড়ে। একদিন অফিস থেকে বাড়ি ফিরে এসে মোহিত বলে, এই তো সবাই এক জায়গায় আছো, ভালোই হলো। একটা খুশির খবর দেওয়ার আছে তোমাদের। জবা জানো, রুমি, মিমি আর টিয়ার জন্য বিয়ের সম্বন্ধ এসেছে।
কি 3 জনের একসঙ্গে? তুমি কি এদের 3 জনের একসঙ্গে বিয়ে দেবে? হ্যাঁ, একসঙ্গেই। কারণ একই বাড়ির 3 ভাইয়ের জন্যই তো সম্বন্ধ এসেছে। খুব ভালো ফ্যামিলি, ছেলেগুলোও খুব ভালো। ওদের আমি কালকেই আসতে বলেছি এদের দেখে যাওয়ার জন্য। এদের 3 জনের একসঙ্গে বিয়ে হয়ে গেলে তারপর কে আর লিলিরও একসাথে বিয়ে দিয়ে দেবো। এটা আমার জন্য মোটেই খুশির খবর নয়। এদের বিয়ে হয়ে গেলে আমার কি হবে? আমার আরামের জীবন তো শেষ হয়ে যাবে। একে বিপদে পড়লাম আমি। দাদা, তোমার তো দেখছি বড্ড তাড়া আমাদের বিয়ে দেওয়ার জন্য। আমরা কেউ এখন বিয়ে করব না। হ্যাঁ তাই তো মোহিত, এখন তো এদের বিয়ের বয়সও হয়নি। ওরা যখন বলছে থাক না, 2-4 বছর পরেই বিয়ে দিয়ে দিও, কি আছে? না জবা, তুমি এদের মতো কথা বলো না। এত ভালো ফ্যামিলি থেকে সম্বন্ধ এসেছে, কিছুতেই হাতছাড়া করা যাবে না। তুমি এদের বোঝাবে কি, উল্টে কাজটাই বিগড়ে দিচ্ছ। আচ্ছা শোন, তোরা কালকে সকাল সকাল উঠে সবাই তৈরি হয়ে নিবি। আর জবা, তুমি ঘরের কাজকর্ম সব গুছিয়ে রেখো। আর কালকে আমি এমনিও সারাদিন বাড়িতেই থাকবো। পরের দিন মোহিত বাড়িতে থাকায় জবাকে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে গেস্টদের জন্য রান্নাবান্না থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, ঘর গোছানো, সাজানো সবকিছুই তাকে করতে হয়। সে কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। বাবারে বাবা, কাজের শেষ নেই। আজকে ওদের দেখতে আসবে বলে আমাকে এত কাজ করতে হচ্ছে। আর ওদের বিয়ে হয়ে গেলে তো আমাকে সব কাজ একাই করতে হবে, তাও আবার রোজ। না না, আমি এটা হতে দেব না। ওদের বিয়ে আমি হতেই দেব না। আমি যে করেই হোক না কেন এই বিয়েটা ভেঙে দেব। জবা তার 3 ননদের বিয়ে ভেঙে দেওয়ার জন্য প্ল্যান করতে থাকে। কিছুক্ষণ পর ছেলেপক্ষ চলে আসে। অনিচ্ছা সত্ত্বেও জবা সবাইকে অতিথি আপ্যায়ন করতে থাকে। এদেরকে দেখেই তো বোঝা যাচ্ছে যে এরা আমার 3 ননদকে খুব পছন্দ করেছে। বাড়ি গিয়ে এরা ফোন করে হ্যাঁই বলবে। না না, আমার কাজ এবার শুরু করি। আচ্ছা তোমরা বসো, আমি এনাদের বাইরে পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাও। জবা ছেলেপক্ষদের বাইরে ছেড়ে দিয়ে আসতে যায়। 3 ছেলে তাদের বাবা মায়ের সঙ্গে চলেই যাচ্ছিল। তখন জবা তাদের পেছন থেকে ডেকে বলে, শুনুন, কিছু কথা ছিল আপনাদের সঙ্গে। হ্যাঁ বলুন না বৌদি, কি বলবেন? আসলে আপনাদের দেখে খুব ভালো মানুষ বলে মনে হচ্ছে। আর আমি শুনেছি আপনারা অনেক ভালো পরিবার থেকে বিলং করেন। কিন্তু আমার ননদগুলো আপনাদের পরিবারের জন্য যোগ্য নয়। আসলে ওরা ভালো না। ওদের স্বভাব চরিত্র খুব খারাপ। ওদের অনেক ছেলের সঙ্গে ঘোরাফেরা চলতেই থাকে, একটুও বাড়িতে থাকে না। আর তার উপর বাড়ির একটা কাজও করতে পারে না। আপনি ওদের বৌদি হয়ে সব বলছেন? মানে ঠিকই বলছেন নিশ্চয়ই। কেউ না হলে নিজের ঘরের লোকের ব্যাপারে এমন বলবেই বা কেন? যাক, বলে দিয়েছেন, ভালোই করেছেন। আমরা তো বাড়িতে গিয়ে ফোন করে হ্যাঁই বলতাম। যাক, এবার জেনে গেছেন তো। এবার যা করবেন ভেবেচিন্তে করবেন। আচ্ছা আপনারা এবার আসুন তাহলে। ছেলেপক্ষ চলে গেলে জবা পেছন ঘুরে দেখে যে মোহিত এবং তার 5 বোন একই সঙ্গে দাঁড়িয়ে আছে। আসলে জবার সব কথাই তারা শুনে ফেলেছিল। সবাই জবার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। ছি জবা ছি, আমার বোনদের জন্য তোমার মনে এত বিষ আছে, জানতাম না তো। তুমি আমার বোনদের নামে এত বাজে কথা বাইরের লোককে বললে কিভাবে? কত ভালো পরিবারে বিয়ে হচ্ছিল, তাই তোমার হিংসা হচ্ছিল, তাই তো? বৌদি, আমরা তোমাকে কখনো বৌদি বলে মনেই করিনি। তোমাকে নিজের মায়ের মতো ভালোবেসেছি, শ্রদ্ধা করেছি। তোমার সাথে কোনো কষ্ট না হয়, কোনো অসুবিধা না হয়, সব সময় তোমার খেয়াল রেখেছি। আর তুমি আমাদের সঙ্গে, ছি, তুমি আমাদেরকে কখনো নিজের মনেই করনি। না বৌদি, এটা কিন্তু তুমি ঠিক করনি। তুমি এতটা বাজে আমরা কোনোদিনও ভাবিনি। আজকে তোমার মুখোশ খুলে গেছে বৌদি। না, আমাকে ক্ষমা করে দাও তোমরা সবাই। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে আমি শুধু আমার স্বার্থের কথা ভেবেছি। তোমাদের বিয়ে হয়ে গেলে আমাকে বাড়ির সব কাজ করতে হবে এই ভেবে আমি তোমাদের বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। আমাকে ক্ষমা করে দাও তোমরা সবাই। জবা ছেলেপক্ষকে ফোন করে সব সত্যি কথা বলে দেয় এবং তাদের কাছেও সে ক্ষমা চায়। ছেলেপক্ষ বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। কিছুদিনের মধ্যেই ধুমধাম করে রুমি, মিমি ও টিয়ার বিয়ে হয়ে যায়। তাদের বিয়ে হয়ে যাওয়ার পর জবা একাই সমস্ত কাজ করে। শুধু তাই নয়, সে তার বাকি 2 ননদের বিয়ের জন্য ছেলে দেখা শুরু করে দেয়।